তাহলে আমরা শুরু করি। তরঙ্গের সাথে মানে পরিচয় করানোর দরকার নাই, তরঙ্গ অনেক কথা বলছে, তাই না? শব্দ কি এক প্রকার তরঙ্গ? শব্দ কেমন তরঙ্গ, কি তরঙ্গ? যান্ত্রিক তরঙ্গ নাকি তড়িৎচুম্বক তরঙ্গ? শিওর? কেন মাধ্যমের প্রয়োজন হয়। শিওর তো মাধ্যম লাগে? কিভাবে বুঝবে? বাতাস ছাড়া শব্দ হয় না? শিওর? পানির মধ্যে হয় না? পানির, হ্যাঁ তাহলে বাতাস বাদেও দেখেন। হ্যাঁ, তাহলে তুমি বলবা মানে শুধু বায়ুর কথা বলবো না, তুমি বলবা যদি কোনো মাধ্যম থেকে থাকে তাহলে শব্দ প্রবাহিত হবে। আচ্ছা, শব্দ কিভাবে প্রবাহিত হয়? শব্দ কিভাবে প্রবাহিত হয় মনে আছে? সিম্পলি পানিতে যেভাবে শব্দ প্রবাহিত হয় সেভাবে কি হয় নাকি ডিফারেন্ট ভাবে হয়? মনে আছে? আচ্ছা, যার না আছে তাহলে আমাদের আবার সিমুলেশনে যেতে হবে, আমার লাগবে সিমুলেশন। তোমাকে ওকে নিতে হবে। ডিসপ্লে শেয়ারিং দেখতে পাচ্ছ কিছু না কিছু? আচ্ছা, সাউন্ড সিমুলেশন। শব্দ মনে আছে? সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ একটা হইতো। ওকে, ওয়েভ অসিলেশন, লংগিটিউডিনাল ওয়েভ। বলো শব্দ কোন তরঙ্গ? আর তরঙ্গ না কি, সরি এখানে বলি অনুদৈর্ঘ্য না অনুপ্রস্থ? অনুদৈর্ঘ্য। কেন? অনুদৈর্ঘ্য কেন? কারণ 90 ডিগ্রি কোণ উৎপন্ন। শিওর? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে অনুদৈর্ঘ্য হয় না অনুপ্রস্থ হয়? তাই দেখি আছে তার কারণে কেন কারণ আসলে হবে এমন কিছু একটা দেখতেছিল মনে হয়। যদি আমি এখানে অ্যানিমেশন অন করি, এটা কোন তরঙ্গ? ওয়েভ কোন তরঙ্গটা কোন দিকে যাচ্ছে? সামনে এই মাধ্যমের কণাগুলো যে দাগটা দ্বারা কণাকে বোঝাচ্ছে, এই কণাগুলো কোন দিকে যাচ্ছে? সামনের দিকে। সামনে পিছে, সামনে পিছে মানে সমান্তরালে চলছে। তাহলে তরঙ্গের সমান্তরাল থাকলে সেটাকে বলে হয় আর তরঙ্গ, না সরি আর বলবো না, অনুদৈর্ঘ্য না অনুপ্রস্থ? অনুদৈর্ঘ্য। কেন অনুদৈর্ঘ্য? কারণ তরঙ্গ যেই দিক বরাবর যাচ্ছে মাধ্যমের কণাগুলো সেই বরাবর যাচ্ছে, মানে দৈর্ঘ্য বরাবরই যাচ্ছে। কিন্তু যদি এমন হয় যে তরঙ্গ যাচ্ছে একদিক, তার 90 ডিগ্রি কোণে, মানে মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি হয়ে যাচ্ছে তখন?
90 ডিগ্রি বা প্রস্থ বরাবর হচ্ছে মাধ্যমের কণাগুলো কাঁপাকাঁপি করছে, এই জন্য ওটাকে বলে অনুপ্রস্থ তরঙ্গ। শব্দ একটা অনু দৈর্ঘ্য তরঙ্গ, এবং এখানে শব্দটা কিভাবে যাচ্ছে, মাধ্যমের কণার স্থানান্তর হচ্ছে না, কিন্তু এরা কাঁপাকাঁপি করছে, ফলে এক জায়গায় সংকোচন হচ্ছে আর এক জায়গায় কি হচ্ছে, প্রসারণ হচ্ছে। এবং এই সংকোচন এবং প্রসারণ, আর একটা ছবি ছিল সেটা কই গেল, ইমেজ, এটা দেখতে পাচ্ছি। এই ছবিটা কপি করে কি নেওয়া যাবে? কপি করে নেওয়া যাবে। না, কপি করে নেওয়া যাচ্ছে না, তাহলে এখান থেকে দেখতে হবে, জুম করা আছে, কপি ইমেজ, পেস্ট, ওকে, আমরা এটাই দেখি, এই যে এটাই পাই। দেখো আমাদের ওটার নাম কি ছিল, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝতাম, তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বুঝতাম, মনে আছে? ভুলে গেছি। ও তরঙ্গ দৈর্ঘ্য হ্যাঁ, মানে এই যে আপনার দুইটা মানে এই দুইটা কোণা যখন সাম্য অবস্থা থাকবে তার মধ্যবর্তী দূরত্ব। ওকে, সমদশা সম্পন্ন কণাদের মধ্যবর্তী দূরত্ব। এখন আমরা তো জানি এই ক্ষেত্রে নিচেরটা দেখো, নিচেরটা হচ্ছে তোমার ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ তরঙ্গ। এর এই টপ মাথা থেকে এই টপ মাথা পর্যন্ত যে দৈর্ঘ্যটা হবে সেটাকে কি বলে, ল্যামডা, তাই তো? জি। এই দেখো এর যে টপ মাথা সেটা দেখো একটা সংকোচনের মাঝখানে দেখাচ্ছে, তুমি যদি একটু তুলনা করো, এর মাথা এর একটা সংকোচনের মাঝখান, আর এটা হচ্ছে প্রসারণ, বুঝো তো, কাছাকাছি থাকলে সংকোচন, দূরে দূরে থাকলে প্রসারণ, তাই না? আচ্ছা, তাহলে দেখো একটা সংকোচনের মাঝখান থেকে আর একটা সংকোচনের মাঝখান পর্যন্ত দেখো এই মাথাটা পড়ছে, তাই না? তাহলে তাহলে একটা সংকোচনের মাঝখান বা মধ্যবিন্দু থেকে আর একটা সংকোচনের মধ্যবিন্দু পর্যন্ত যে পথটা বা যে দৈর্ঘ্যটা, তাকে আমরা কি বলতে পারি? ল্যামডা বলতে বা তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারি। তুমি যদি অ্যানিমেশন দেখো তাও বুঝতে পারবা যে দেখো একদম সংকোচনটা যেভাবে চলছে, তোমার এই তরঙ্গের সর্বোচ্চ মাথাটা সেই একইভাবে চলছে। এবং এটা যদি আমরা অ্যামপ্লিটিউডটা বাড়াই দিই তুমি আরো বুঝতে পারবো বেটার, যে এর মাথা যত বাড়াই দিচ্ছি, মানে তো কি বলে, সাম্যাবস্থা থেকে যত উপরে রাখছি তত দেখো এটা কাছাকাছি চলে আসছে, অ্যামপ্লিটিউড কমাইলে দূরে দূরে চলে যাচ্ছে। তার মানে এটা শীর্ষবিন্দুর সাথে সম্পর্ক আছে, ঠিক আছে? আচ্ছা, এটাকে তুমি আরো একভাবে চিন্তা করতে পারো। আমরা বলছি সমদশা সম্পন্ন। এখন সমদশা বলতে কি, এই শুধু এই মাথা থেকে এই মাথা, নাকি আমি যদি এই গোড়ার বিন্দু, আমার কি মাউসের পয়েন্টার দেখতে পাচ্ছ, এই যে শুরুর যে বিন্দুটা, এই বিন্দু থেকে যদি আর একটা সাইকেল কমপ্লিট করে এই জায়গায় আসি, এটাও কি হবে তোমার, একটা তরঙ্গ দৈর্ঘ্য হবে। তাহলে এই বিন্দুটা দেখো তো, এমন একটা জায়গায় শুরু হচ্ছে না, এই জায়গাটা থেকে। আবার এই যে এখানকার যে মানে একটা সাইকেল পূর্ণ করার বা একটা পর্যায়কাল কম শেষ করলে আবার এই জায়গায় আসি, এইটা দেখো এই জায়গাটা বিন্দু পাচ্ছ, তাই না? এটা এমন বোঝায় যে একটা সংকোচন যখন শুরু হয়েছে, যেমন এই জায়গা থেকে শুরু হয়েছে,
সংকোচনটা শুরু হয়ে যেই জায়গায় যে প্রসারণ শেষ হচ্ছে, যেই জায়গায় যে প্রসারণ শেষ হচ্ছে বা নতুন সংকোচন শুরু হচ্ছে তার আগ পর্যন্ত যে দূরত্ব, সেটাকেও কি বলে? ল্যাম্বডা। ল্যামডা বলে। আমি এটা স্ক্রিনশট নিয়ে তোমাকে তো নিয়ে আসতে হবে, তুমি দেখতে পাচ্ছ। শেয়ারিং ওকে, ছবি দেখতে পাও? জি। ওকে, আমি দেখি আমার রেকর্ডিং এর ছবি দেখা যায় কিনা। হ্যাঁ, রেকর্ডিং এর ছবি দেখা যায়। তাহলে দেখো, এর এই যে শুরুর বিন্দু, এটা সোজা যদি উপরের দিকে দেখি তাহলে এটা এমন জায়গাকে নির্দেশ করছে। একইভাবে এই বিন্দু থেকে ঘুরে আবার এই জায়গায় যখন আসব, তখন যেটাকে নির্দেশ করবে এই দুইটার মধ্যবর্তী পথটাও কি হবে? একটা ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য হবে। ঠিক আছে? তাই নর্মালি আমরা শব্দের ক্ষেত্রে, সাধারণত শব্দের ক্ষেত্রে বলা হয় যে একটা সংকোচন আর একটা প্রসারণ মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়। যে এখান থেকে এইটুকু কি একটা সংকোচন, আর এখান থেকে এইটুকু কি একটা প্রসারণ। একটা সংকোচন এবং একটা প্রসারণের যোগ ফলে কি হয়? তরঙ্গ। একটা তরঙ্গ দৈর্ঘ্য হয় শব্দের ক্ষেত্রে। তুমি কিন্তু এটা বলতে পারো যে ভাই একটা সংকোচনের মাঝখান থেকে আর একটা সংকোচনের মাঝখান পর্যন্ত পথ, এটাও তরঙ্গ দৈর্ঘ্য। এমনকি একটা প্রসারণের মাঝখান থেকে আর একটা প্রসারণের মাঝখান পর্যন্ত যে দূরত্ব, সেটাকেও তুমি ল্যামডা বলতে পারো, কোনো সমস্যা নেই। সমদশা সম্পন্ন কণাদের মধ্যবর্তী দূরত্বই ল্যামডা। কিন্তু নর্মালি তোমরা বইয়ে বা প্রবলেম সলভ করতে গেলে দেখবা যে একটা সংকোচন আর একটা প্রসারণ মিলে কি তৈরি হচ্ছে? ল্যামডা তৈরি হচ্ছে বা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হচ্ছে। তাহলে একটা সংকোচন প্লাস একটা প্রসারণ, এটা মিলে কি তৈরি হয় একটার ক্ষেত্রে? ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয়। কথা বোঝা গেছে? জি। আচ্ছা, এখন এই যে শব্দটা সামনের দিকে যায়, কিভাবে যায়? আমি যে শব্দটা তৈরি করলাম, এই শব্দটা সামনের দিকে কিভাবে যাবে? দৈর্ঘ্য বরাবর। দৈর্ঘ্য বরাবর যাবে। কেন যাবে? শব্দ সামনের দিকে কেন যাবে? হোয়াট ইজ দ্য রিজন? বলো, কারণ। এমনি এমনি তো যাচ্ছে না, কোন একটা কারণ তো আছে। জি। সে কারণটা কি? সে কারণটা হচ্ছে মাধ্যমের কণাগুলো কাঁপতে পারে। মাধ্যমের কণাগুলো কাঁপতে পারে। যদি মাধ্যমের কণাগুলো না কাঁপতে পারতো, তাহলে কি সামনে পিছে যাওয়া আসা করতে পারতো? না। তাহলে কি আমার শব্দ সামনে মুখে যেত? না। তাহলে মাধ্যমের কণাগুলো কাঁপতে পারে বিধায় আমার শব্দ সামনের দিকে যায়, এতে কোনো সন্দেহ থাকার কথা না। কথা বুঝতে পারছো? জি। আচ্ছা, এখন এই মাধ্যমের কণাগুলো যদি আস্তে আস্তে কাঁপে, তাহলে কি আমার শব্দ আস্তে আস্তে যাবে নাকি তাড়াতাড়ি যাবে? মাধ্যমের এই কণাগুলো আমি আঁকছি এখানে, এই কণাগুলো যদি আস্তে আস্তে কাঁপে, তাহলে আস্তে আস্তে কাঁপছে ধীরে ধীরে, তাহলে আমার শব্দ কি ফাস্ট হবে নাকি স্লো হবে? স্লো হবে। স্লো হবে। আর যদি এরা বড় বড় করে কাঁপে, শব্দ বেশি হবে। শব্দের গতি বেশি হবে বা শব্দের বেগ বেশি হবে। আমি মানে ভুল কিছু বলছি না? আচ্ছা, তার মানে তুমি বলছো যে শব্দের বেগ তত বেশি হবে, কম্পন যত বেশি হবে। আর এই কম্পন যত বেশি হবে এর অর্থ কি? ওর মধ্যে তত বেশি শক্তি আছে না? কারণ শক্তি কার সাথে? বেগের সাথে সম্পর্কিত। যেহেতু কম্পন বেশি, তার মানে সে তার ভিতরে এনার্জিও কি আছে? বেশি আছে। গুড। এখন
তোমার কাছে আমার প্রশ্ন, তুমি হচ্ছে ধরো তুমি শীতকালে আসো আর তুমি গরমকালে আসো, তুমি একই জোরে কথা বললে, মানে তোমার সাউন্ডের, তোমার গলা থেকে যে শব্দটা তৈরি হচ্ছে তার শক্তি সেম। এখন তুমি গরমকালে কথা বললে দূর থেকে শোনা যাবে নাকি শীতকালে কথা বললে দূর থেকে শোনা যাবে? গরমকালে। কেন? কারণ শীতকালে কুয়াশা থাকে। ওকে, শীতকালে কুয়াশা থাকে, বাট আমরা এখন আমরা সম্পর্ক চাচ্ছি অন্যভাবে। আমরা সম্পর্ক চাচ্ছি শক্তির সাথে সম্পর্কিত। ধরো শীতকালে সাধারণত রোদ ওঠে না, ঠান্ডা থাকে, সব জমে থাকে। জি। আচ্ছা, তাহলে মাধ্যমের কণা তুমি হয়তো বা পড়ছো রসায়নে, যে একটা জিনিস কঠিন থেকে কঠিন থাকে, তারপরে আস্তে আস্তে কি হয়, তরল হয় তাপ দিলে, তারপর বাইরে তারপরে বায়বীয় হয়। এখন কঠিন থেকে তরল কেন হয়? তাপ প্রয়োগ করলে। কেন হয়? তাপ প্রয়োগ করলে হয়, কেন হয়? ওটা বলছে কণা ভাঙে, মানে কণা কি ভাঙতে পারে? ধরো তোমার H2O, এটা তো একটা কণা এইভাবে থাকে, পানি তো পানিই থাকে, সেটা নাম হয় একবার বরফ, একবার তো হয় পানি, আর একবার হয় জলীয় বাষ্প, কিন্তু সেটা পানিই থাকে, কণা ভাঙে না। কি হয়? কিছু একটা তো হয়। জি। কি হয় সেটা, তোমার তোমার কি মনে হয়, তোমার মতামতটা দাও। এই যে ছোট্ট ছোট্ট যে কণাগুলো আঁকছি, এটাকে মনে করো এক একটা অণু। সেটা হয় হতে পারে H2O অণু, সেটা হতে পারে কার্বন ডাইঅক্সাইড অণু, যে কোনো কিছু অণু হতে পারে, হোয়াট এভার ইট ইজ। এই অণুগুলো যদি খুবই কাছাকাছি থাকে, খুবই কাছাকাছি থাকে, তাহলে এদের মধ্যে যে বন্ধনটা থাকে সেটাকে বলা মানে সেটা অনেক, কি বলবো, অনেক কাছাকাছি থাকার ফলে এদের হচ্ছে বন্ধন শক্তি অনেক বেশি হয়। এরা একে অপরের থেকে দূরে যেতে চায় না, ফলে এদের মধ্যে কম্পনটা কম হয় যখন এটা কঠিন আকারে থাকে, ঠিক আছে? জি। এবার যত তুমি তাপ দিবা তত কি হবে, এই পদার্থের ভিতরে কি শক্তি, তাপ দেওয়া মানে কি, তাপ এক প্রকার শক্তি। তুমি যত তাপ দিবা তত তার ভিতরে কি হবে, শক্তি বৃদ্ধি পাবে। শক্তি বৃদ্ধি পালে কি হবে, ওরা বলে ভাই আমি শক্তি পেয়ে গেছি, আমি এখন দূরে দূরে থাকবো এবং দূরে দূরে কাঁপবো। আমার যদি শক্তি, তোমার শক্তি কোন জায়গায় ব্যবহার করব, আমি কাঁপাই ব্যবহার করব। ফলে এরা এরা কি করবে, দূরে দূরে চলে যাবে। আগে যত কাছাকাছি ছিল তত কাছাকাছি থাকবে না। ফলে এদের মধ্যে কি হয়, তুমি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল পড়ছো, বন্ধনে করার কথা, যে তরল হয় কেন? না, এমন তো কিছু করিনি। পড়বা, বই আছে দেখো, বন্ধন অধ্যায় লাস্টের দিকে আছে যে পানি হচ্ছে পোলার দ্রাবক, নন পোলার দ্রাবক, এগুলো আছে সমযোজী বন্ধনের পরে, পড়ে এগুলো। জি। ওখানে এমন কিছু না থাকলে এমন আছে যে ভ্যান্ডার ওয়ালস বলের কারণে এরা কি হয়, তরলটা তরল থাকে, অর্থাৎ এদের ভিতরে একটা সাধারণ একটা খুবই নর্মাল আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বলের কারণে এরা আছে তরল হয়। এগুলো আরো ডিটেলস বড় বড় হলে পড়বা, বাট আমার কথা হচ্ছে এটা যে তাপ দেওয়ার ফলে এদের মধ্যবর্তী সেপারেশন কি হয়, বেড়ে যায়, মধ্যবর্তী দূরত্ব বেড়ে যায়। বাড়ার ফলে কি হয়, এরা বেশি জোরে জোরে কাঁপে। কেন জোরে জোরে কাঁপে, কারণ এরা তাপ পাকারের শক্তি পেয়েছে, ফলে এরা এরা বিক্ষিপ্ত হয়ে গেছে। এমন একটা, এমন যে তোমার কাছে এখন একসময় কোনো টাকা নেই, হুট করে কি হয়েছে, তোমার কাছে 1 লাখ টাকা এসে গেছে, তখন তুমি কি করবা, এমনি এমনি ঘুরে ঘুরে বেড়াবা। ওর কাজ হচ্ছে তাই। এরপরে তুমি আরো তাপ দিলে তখন কি হবে, এদের মধ্যবর্তী সেপারেশন আরো বেড়ে যাবে, এই যে মধ্যবর্তী দূরত্ব দেখো আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। ফলে এরা কি হবে, কাপা জোনে আরো বেশি জায়গা পাবে, ফলে আরো বিক্ষিপ্ত ভাবে কাঁপবে। অর্থাৎ এটা তখন গ্যাসীয় অবস্থায় চলে যাবে, মলিকিউলগুলো বা কণাগুলো দূরে দূরে চলে যাবে এবং বিক্ষিপ্ত, আরো বেশি বিক্ষিপ্ত হয়ে কাঁপবে। কথা বোঝা গেল? জি। আচ্ছা, তাহলে এনার্জি, তুমি যখন কোনো একটা গ্যাসে এনার্জি বাড়াবা তখন তার কম্পন বাড়বে, কম্পন বাড়লে তার শব্দের বেগও বাড়বে। আর এনার্জি কেন বাড়ে, এনার্জি বাড়ে তাপমাত্রা বাড়ানোর ফলে। এনার্জি বাড়ছে কেন, তাপমাত্রা বাড়ানো পড়ে। তার মানে এটা সরাসরি কার সাথে সম্পর্কিত, টেম্পারেচার বা তাপমাত্রার সাথে। এই
তাপমাত্রার সাথে তুমি পরিচিত নাই, কারণ তুমি তাপমাত্রা বলে যে একটা অধ্যায় আছে তোমাদের পরীক্ষা সেটা নাই। তো দুঃখিত, বাট আমাদের একটু জানা লাগবে যে তাপমাত্রা আমরা টি দ্বারা প্রকাশ করি। এটা নাকি না, টি। ও টি টেম্পারেচার, তাপমাত্রা। এখন কথা হচ্ছে, তুমি দৈর্ঘ্য মাপতে পারো? জি দৈর্ঘ্য মাপার জন্য কি তুমি মিটারও মাপতে পারো, সেন্টিমিটারও মাপতে পারো, ইঞ্চিতেও মাপতে পারো, কিলোমিটারও মাপতে পারো, এমন ড্যাশ 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 অনেকগুলো স্কেল আছে, আছে না? আছে। সেম ভাবে তাপমাত্রা মাপারও 3টা স্কেলে বহুল ব্যবহৃত, আরো আছে, 3টা আছে সবচেয়ে বেশি ব্যবহৃত। একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট স্কেল, একটা হচ্ছে ক্যালভিন স্কেল। এটাকে ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি সেলসিয়াস আর সিম্পলি ক্যালভিন, 3টা স্কেল ব্যবহার করা হয়। এই যে দু একসময় বলে না যে তোমার জ্বর কত, 104 ডিগ্রি, আমারও কিছুদিন আগে বলছিল। আচ্ছা, 104 ডিগ্রি এটা সেলসিয়াস না ফারেনহাইট না ক্যালভিন, কোন তাপমাত্রা? তা কিন্তু বলে না, বলে তোমার জ্বর 104 ডিগ্রি। এখন যদি কেউ ভাবে যে ভাই 104 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি বলতো? তোমার 104 ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াসে কিরা বাষ্পীভূত হয়? ওই বাষ্পীভূত হয় কিরা? পানি। পানি পানি গ্যাসে পরিণত হয় কখন? যখন পানির তাপমাত্রা 100 ডিগ্রি পার হয়ে যায় বা 100 ডিগ্রি হয়। তাহলে তোমার দেহের 98% কি আছে তোমার দেহে? পানি। তাহলে সব যদি উড়ে চলে যায় তুমি বাঁচবা? হ্যাঁ তার মানে এটা অবশ্যই ডিগ্রি সেলসিয়াস না, ডিগ্রি সেলসিয়াসেরই তুমি বেশি থাকতে না, এটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট। এগুলো তোমাদের বই নাই আপাতত, সো জাস্ট জেনে রাখো। যেমন তাপমাত্রা পরিমাপ করার জন্য 3টা স্কেল ব্যবহার করি, যেমন স্কেল এখানে ছিল, ঠিক আছে? সো এই ফারেনহাইট নিয়ে আমরা ডিসকাস করব না, কিন্তু ফারেনহাইট স্কেলটা ব্যবহার করে ডাক্তাররা, ডাক্তাররা যা পরিমাপ করে সব ফারেনহাইট স্কেল ব্যবহার করে। আর আমরা যারা সাধারণ মানুষ তারা সব ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করি। আর কিছু যারা বৈজ্ঞানিক মানুষ আছে তারা ক্যালভিন স্কেল ব্যবহার করে। সো আমরা যারা বৈজ্ঞানিক কাজ কাম করবো তখন আমি সেলসিয়াস ব্যবহার করতে পারবো না, আমার কাজ করতে হবে কিসে? কেলভিন। ক্যালভিনে। তাহলে এখন অবশ্যই তোমার সেলসিয়াস থেকে কিভাবে ক্যালভিনে যেতে হয় সেটা দেখতে হবে, জানতে হবে, নাই তো হবে না। ডিগ্রি সেলসিয়াস থেকে কিভাবে তুমি ক্যালভিন স্কেলে যাবা, কিচ্ছু করা লাগবে না। জাস্ট সেলসিয়াসে যে তাপমাত্রা এখানে দেওয়া থাকবে, ধরো 23 ডিগ্রি সেলসিয়াস, এসতে কি করবা? 273 যোগ করে দিবা। কি করবা? 273। 273। মানে তোমার সেলসিয়াস স্কেলে যে মানটা থাকবে, এটাকে ধরো থেটা দিয়ে লিখলাম, সেলসিয়াস স্কেলে যে মানটা থাকবে তার সাথে 273 যোগ করলে তুমি ক্যালভিন স্কেলে তাপমাত্রা পেয়ে যাবা। বোঝা গেল? জি তুমি শুধু একটু মনে রাখবা যে তোমাদের পরীক্ষায় কোনো তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস দেয়, অবশ্যই তোমার ক্যালভিনই নিতে হবে, কারণ আমরা এখন বৈজ্ঞানিক কাজকাম করছি। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলতে নিতে, আরে আজকে তাপমাত্রা কত জানিস? আছে 42 ডিগ্রি সেলসিয়াস। আমরা সাধারণ মানুষের কথা বলবো না, আমরা কথা বলবো কাদের সাথে? বৈজ্ঞানিক স্যারেদের সাথে। জি, তখন আমরা ক্যালভিন স্কেল ব্যবহার করবো। সো ডি বলো, 0 ডিগ্রি সেলসিয়াস সমান কয় ডিগ্রি ক্যালভিন? কত ক্যালভিন? ক্যালভিনের ক্ষেত্রে ডিগ্রি আসে না। 273। জি, 273 ক্যালভিন মানে 0 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমার বই দেখো, মানে সিরিজ দেওয়া আছে যে বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ। এই বাতাসে কত? 330, এটাতে 0 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়। আর এটা নিয়ে খুব ঝামেলাও আছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক সময় লেখা ছিল 332, গাড়ি দেখো ঝামেলা করা আছে। আবার তোমাদের বই এখন দেওয়া আছে 330 মিটার/সেকেন্ড, ঠিক আছে? সো পরীক্ষায় যদি কোনো সময় আসে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেগ বলে দিইনি, তখন তুমি তোমার বইয়েরটা ইউজ করবা। আর যদি স্পেসিফিকভাবে বলে দেই যে আসলে 332 কি 330, তখন তুমি সেটাই ব্যবহার করবা। ওকে জি ওকে, তাহলে এটা এখানে দেখো কিছু দেওয়া আছে যে বাতাসে শব্দের বেগ 330, পারদে সামথিং সামথিং, পানিতে দেখো 1400 কত
93। চিরাগ্রাম। তোমার কাছে আমার প্রশ্ন এবার, এটা তোমার ভাবার দায়িত্ব, যে আমি বলে আসলাম যে গ্যাসীয় অবস্থায় সেপারেশন বেশি থাকে, বেশি জোরে কাঁপে, তাই তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়ে। এখন পানিতে কেন শব্দের বেগ বেশি? পানিতে শব্দের বেগ কম হওয়ার কথা ছিল না, কারণ মূল কণাগুলো কি কাছাকাছি না? জি। তুমি একটু ঘাটাঘাটি করবা, এখানে অনলাইন তো বোঝোই, নেট তো চালাও, যেমনি সেমনি ঘাটাঘাটি করবা যে পানির মানে পানিতে শব্দের বেগ বায়ু থেকে কেন বেশি। এটার উত্তর কালকে আমাকে দিবা তুমি। একইভাবে দেখো, লোহাতে আরো বেশি, হীরাতে আরো বেশি। সো সব উত্তর আমি দেবো না, তুমি কিছুটা খোঁজাখুঁজি করবা, কিছু ভালো ভালো বই টই পড়ো। তুমি তো ক্লাস করার নিজের আবল তাবল একটা বাংলাদেশ সরকার একটা বই দিয়েছে, এটা ফালতু বই, তাই পড়ো। কিছু অসাধারণ অসাধারণ বই আছে, একটু হ্যাঁ, আসল ফিজিক্স পড়তে হলে বাইরের দেশের বই পড়তে হয়, তাই না? আসল ফিজিক্স অনেকটা সত্য কথা। কনসেপচুয়াল ফিজিক্স বলে একটা বই আছে, তুমি যদি পড়তে চাও আমাকে আমাকে বলো, খুবই সুন্দর বই। কিছু বুঝবে না সম্পূর্ণ ইংলিশে, বাট দেখলেও অনেক শান্তি পাবা। তো পড়ালেখা যদি করতে হয় একটু ভালো বই থেকে করা ভালো। হ্যাঁ, 9-10-এর মানে বই তো, ফিজিক্স তো 9-10 বলে কোনো কথা নাই। ফিজিক্স ফিজিক্সই, কিন্তু সহজ ভাষায় ফিজিক্স, সিম্পল ভাষায় কথা বলা, সুন্দর সুন্দর প্রশ্ন দেওয়া, ওই প্রশ্নগুলো নিয়ে ঘাটাঘাটি করবা, 2-4 দিন ভাববা, এগুলো তোমার মানে ব্রেনকে গ্রো করবে, এই তাছাড়া আর কিছু না। আর আমাদের বইতে জাস্ট কিছু আবল তাবল কথা লেখা আছে, 2-3 অঙ্ক দেওয়া আছে, বই শেষ। কি আর করা। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে তাপমাত্রা বাড়াইলে শব্দের বেগ বাড়ে, তাই না? এবং এটার সম্পর্ক যখন আমরা আসলে ক্যালকুলেশন করছি, তখন দেখা যাচ্ছে মানে বর্গের সমানুপাতিক হারে বাড়ে, বর্গমূলের সমানুপাতিক হারে, ডিরেক্ট সমানুপাতিক না, বর্গমূলের সমানুপাতিক। তাহলে ভি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট টি। ঠিক আছে, এবার এখান থেকে তুমি সূত্র বানাইতে পারো, কোনো সমস্যা নেই। তোমার বললে যে ভি ওয়ান T1 তাপমাত্রায় বেগ ছিল তোমার V1, T2 তাপমাত্রায় তোমার বেগ ছিল V2, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি বের করো। তখন থাকতে পারে, তখন তুমি বলো ভাই আমি তো জানি ভি সমান সমানুপাতিক ধ্রুবক থেকে উঠে কি হবে, সমানুপাতিক চিহ্ন উঠে সমানুপাতিক ধ্রুবক হবে, সাথে রুট টি থাকবে, তাই তো? এগুলো জানা কথা। পরে এবার তুমি লিখবা যে যেহেতু আমরা জানি V1 সমান কি কে রুট T1, একইভাবে কে রুট T2, এদেরকে ভাগ করে দাও, দিলে কে কে কাটা, তাহলে এই সূত্রটা আমার মুখস্থ রাখতে হবে যে V1 ভাগ V2 সমান রুট T1 ভাগ T2। এখানে সূত্র মুখস্থ করা ফাও জিনিস, মেন জিনিস যদি তুমি বোঝো এই লাইনটা, তাহলে সূত্র রাব্বা সবাই বের করতে পারবে। ওকে, আরো যেটা কথা বলা যায় এখান থেকে, যে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ কত? 200 সেলসিয়াস না, 273 ক্যালভিন বেগ কত? না, এটা 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এই তাপমাত্রায় বেগ কত শব্দের? 330 মিটার/সেকেন্ড। অনেক সময় দেখবা লেখা থাকে 332 মিটার/সেকেন্ড, হোয়াটএভার ইট ইজ। এখান থেকে তোমাকে বলতে পারে যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে তোমার বেগ কত বাড়বে,
1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে তোমার বেগ কত বাড়বে। এখানে আমরা এটা হিসাব করে পাইছি 0.6 মিটার/সেকেন্ড বেগ বৃদ্ধি পাই। এটা মনে রাখতে পারো, জাস্ট এটা কাহিনী করছি না আমি আপাতত, কাহিনী করলে করা যায়। বাট যা জেনে রাখো, যদি তুমি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াও তাহলে তোমার বেগ বৃদ্ধি পাবে 0.6 মিটার/সেকেন্ড। 2 ডিগ্রি বাড়ালে কতটুকু বাড়বে বেগ? 1.2। 1.2 মিটার/সেকেন্ড। সো এটা জাস্ট মাথায় রাখতে পারো, এগুলো তোমার কাজ লাগবে না, বাট মনে হলে বলে দিতে, তাই বলে দিলাম। ওকে। প্রতিফলন বোঝো? প্রতিফলন মানে এই যে ফেস প্রতিফলন হয়েছিল এমন জিনিসটা অনেক, যে তুমি একটা বল দেয়ালে মারলে বলটা আবার তোমার দিকে ফিরে আসলে, তাহলে এটা তো বলের প্রতিফলন। মানে তুমি যেটা মারছো সেটা আবার তোমার দিকে যদি ফিরে আসে সেটাকে বলা হয় প্রতিফলন। ঠিক আছে? এই এমন প্রতিফলন আলোর ক্ষেত্রে পড়বা, তোমার আলোর মনে প্রতিফলন একটা অধ্যায় আছে, ওখানে আমি পড়াবো। আর এখানে আমরা শব্দেরও প্রতিফলন পাবো। শব্দ এক প্রকার তরঙ্গ এবং সকল তরঙ্গেরই প্রতিফলন হয়। এই শব্দ তরঙ্গ যখন কোন একটা দেয়ালে বলো, কোন একটা তলে বলো, ধাক্কা যখনই খাবে তখন সেটা আবার কি হবে, বিপরীত দিকে ফিরে এসে তুমি শুনতে পাবা। জি, এই শুনতে যদি পারো তাহলে এটাকে বলো প্রতিফলন। এখন এই শুনতে পারার একটা শর্ত আছে। যেমন আমি এখন কথা বলছি, আমার দেয়াল থেকে তো শব্দ ফিরে আসছে, কিন্তু আমি কি প্রতিধ্বনি শুনছি? এই যে আচ্ছা বলিনি, এই যে প্রতিফলনে শুনছে নে, এটাকে বলে প্রতিধ্বনি বলে। প্রতিফলনে যেটা ফিরে আসছে এটাকে বলে প্রতিধ্বনি। আমি কি, তুমি এখন কথা বলছো, তোমার প্রতিধ্বনি কি তুমি শুনতে পাচ্ছ? পাচ্ছ হয়তো বা, কিন্তু আমি তো পাচ্ছি না, আমি বুঝতে পারছি না যে আমি নিজেই কথা বলছি, আবার আমারটা রিপিট হচ্ছে। কিন্তু অনেক সময় এমন দেখা যায় মসজিদে কথা বললে শোনা যায় ডাবল, মানে রিপিট হচ্ছে। মসজিদে কেকাইছো কখনো? আমি তো মাঝে মাঝে যখন ছোটবেলায় কাকাতাম শুনতাম, চিল্লাইছাও যে আল্লাহ, উপাস থেকে বলছে আল্লাহ, এমন হয়েছে? মসজিদে গায়নি, তবে বিভিন্ন বড় বিল্ডিং এ 2-3টা বিল্ডিং থাকলে ওখানে, হ্যাঁ হ্যাঁ, ওখানেও হয়। প্রতিফলনের। তাহলে দেখো, আমি এখন কথা বলছি কিন্তু আমি প্রতিফলন হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না। মানে আমার কথা যে রিপিটেডলি আর একবার শুনবো সেটা আমি শুনতে পাচ্ছি, মানে বুঝতে পারছি না। অবশ্যই হচ্ছে, কারণ দেয়ালের লেগে তো ফিরে আসছে, আমি বুঝতে পারছি না। এর একটা কারণ আছে, যে আমার ব্রেন কোনো একটা শব্দকে পৃথক করতে পারবে ঠিক তখনই যদি সেটা 0.1 সেকেন্ড পরে শোনে। 0.1 সেকেন্ড পরে যদি শোনে তাহলে এটা পৃথক করতে পারবে, না হলে সেটা পৃথক করতে পারবে না। সো যদি এমন হয় যে তুমি অনেক দূরে একটা দেয়াল আছে এবং তুমি কথা বলছো দূর থেকে, যে এই জায়গায় দাঁড়িয়ে আসো, এখানে কথা বলছো, এই অনেক দূর থেকে ফিরে আসছে, তাহলে ফিরে আসতে অবশ্যই সময় বেশি লাগবে। যদি ফিরে আসতে পারে, শব্দ যদি হয়তো ক্ষমতা থাকে যে অত দূর থেকে ফিরে আসতে পারছে এবং সময় 0.1 সেকেন্ড থেকে বেশি হচ্ছে, তাহলে তুমি তোমার ওই কথাটা আবার রিপিটেডলি শুনতে পারবা। কিন্তু অনেক সময় দেখা যায় কি ওর শক্তি নষ্ট হয়ে যায় আস্তে আস্তে, মাধ্যমের ঘর্ষণ টর্ষণ আবল তাবল কারণে এনার্জি ওয়েস্ট হয়ে যায়। বাট শব্দ থাকে, তুমি হয়তো শুনতে পারবে না, ওর সে এনার্জি নাই, অ্যাম্পলিটিউড কমে যায়, অনেক কাহিনী আছে। যাক হলে মনে করো তুমি শব্দ শুনতে পাচ্ছ, তাহলে শব্দ শুনতে গেলে অবশ্যই তুমি এই জায়গা থেকে শব্দ যদি তৈরি করো, এটা আবার ফিরে আসতে হবে না তোমার কাছে। প্রতিধ্বনি শুনতে গেলে তোমার এই জায়গাতে শব্দ তৈরি করলে, শব্দটা গেল গেল গেল, যে আবার ফিরে আসলে, ফিরে আসতে মোট কতটুকু পথ চলবে বলো তো শব্দখানে ফিরে আসতে? ডাবল চলবে। তার মানে যদি একটা পথ যদি ডি হয়, তাহলে টোটাল পথকে আমি কি 2D বলতে পারি? আচ্ছা, এই 2D পথ অবশ্যই শব্দের বেগ আছে এবং সেটা সমবেগ, এবং টি সময় শেষটা চলবে, এবং এখান থেকে 2D সমান ভিটি, মানে 2D মানে কি এস সমান ভিটি, সমবেগের সূত্র আমরা জানি এস সমান ভিটি। আর এখানে এস বলতে কি কতটুকু পথ চলছে, প্রথমে ডি
উল্টো দিকে আবার ডি, তার মানে 2d, 2d সমান vt, যেখানে এই টি এর মানটা যদি তুমি কোনো সময় 0.1 থেকে বড় পাও তাহলে প্রতিধ্বনি শুনবা, 0.1 থেকে যদি ছোট পাও তাহলে প্রতিধ্বনি শুনবা না। কথা ক্লিয়ার মনে হয়? এমন অসংখ্য ম্যাথ পাবা, যেটা পুকুরের, এই পুকুর বলতে কোনটা বলছো গো? ওই যে কি বলে, ইন্দ্রা বলে, ওই বালতিতে পানি তুলতে হয় অনেক নিচে গভীর থেকে, হতে পারে আমি জানি না, আমাদের এলাকায় মানে ইন্দ্রা বলে। ওখানে মুখ দিয়ে তুমি হচ্ছে শব্দ করলে, ওই শব্দগান ফিরে আসবে কিনা, এমনকি তুমি একটা মনে করো ঢিল ফেলে দিলে, ওই ঢিলের শব্দগান তুমি শুনবা কিনা, দেন একটা পাহাড়ের কাছে গিয়েছাও, যে তুমি শব্দ করলে শব্দ শুনবা, প্রতিধ্বনি শুনবা কিনা। আবার এমন হলো যে শব্দ করে তুমি পিছনের দিকে দৌড় দিলে শব্দ শুনবা কিনা, তাপমাত্রা বাড়াই দিলে তাহলে শব্দ শুনবা কিনা, ইত্যাদি ইত্যাদি গাদাখানিক অঙ্ক করা যাবে। মানে আমি যদি এখন করাইতে চাই অসংখ্য অঙ্ক করাইতে পারবো, কিন্তু এত করার কি তোমার সময় আছে? সুতরাং অ্যাটলিস্ট এই পরীক্ষার আগে তোমার কাজ হবে গাইডের জিনিসগুলো তুমি নিজে সলভ করা। আমি তো একটা দেখাই দেবো, কারণ আমার তো দেখানোর দায়িত্ব, কিন্তু পরীক্ষার পরে যদি বাসায় রাখে আমি আরো এক্সট্রা কিছু অঙ্ক করাবো, যেগুলো তোমার বোর্ড পরীক্ষার জন্য এক্সট্রা প্রিপেয়ার করবে। অনেক সময় টাফ প্রবলেম দেই, যেগুলো সলভ করা টাফ হয়ে যায়, সেটা আমরা পরীক্ষার পরে দেখবো আশা করা যায়। ওকে, একটা বোর্ডের প্রবলেম দেখি নাকি, কি বলো? জি, কুমিল্লা 25 জি, আপডেটেড প্রশ্ন। ও হ্যাঁ, প্রশ্ন অনেকগুলোই বানাইছি, লিখছি। প্রশ্ন লিখতে অনেক সময় লাগে, 30-40 মিনিট সময় লাগে, এই জন্য বিরক্তিকর। দেখা যাক, 25-এর অনেকগুলো প্রবলেম হয়তো বা সামনে সলভ করবো। সো প্রশ্ন কি বলছে? দুটো ছবি দেওয়া আছে, একটা চিত্র 1, চিত্র 2। চিত্র 1-এ দেখছি একটা তরঙ্গ আছে, কি তরঙ্গ এটা? অনুপ্রস্থ তরঙ্গ। এই অনুপ্রস্থ তরঙ্গ পি থেকে কিউ পর্যন্ত যে দূরত্ব দেওয়া আছে সেটা হচ্ছে 10 মিটার। বায়ুতে ওই সময় তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস হটেভার, এবং তোমাদের দেখো বলে দিচ্ছি স্পেসিফিক ভাবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, যদি না বলা থেকে 330 মিটার পার সেকেন্ড নিয়ে কাজ করতে। ওকে, চিত্র 2-এ এখানে এস বলে একটা জায়গা দেখাচ্ছে, আর বলে একটা জায়গা দেখাচ্ছে, আর এম প্রাইম এটা একটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, মানে এখান থেকে শব্দ শব্দ করলে ফিরে আসতে পারে এমন একটা জিনিস বোঝাচ্ছে। প্রথম প্রশ্ন, প্রতিধ্বনি কাকে বলে? কাকে বলে বলো? সংজ্ঞা তো বুঝি না। তাহলে সংজ্ঞা পড়ে নাও। কোনো শব্দ উৎস থেকে শব্দ করা হলে তা কোনো তলে বাধাপ্রাপ্ত হয়ে আবার শব্দ উৎসের নিকট ফিরে আসে, তখন সেই শব্দের পুনরাবৃত্তি শোনা যায়। শব্দের এই পুনরাবৃত্তিকেই বলে শব্দের প্রতিধ্বনি। শব্দ উৎস মানে বোঝো? জি, শব্দ উৎস মানে কি? যেখান থেকে শব্দ তৈরি হয়। যেখান থেকে শব্দ তৈরি হয়। আচ্ছা, আর আমাকে কেকাচ্ছো, পরে কোনো একটা তলে বাধাপ্রাপ্ত হওয়া লাগবে, তাই তো? আবার বাধাপ্রাপ্ত হয়ে শব্দকান কোন জায়গায় ফিরে আসতে হবে? শব্দ উৎসের নিকট ফিরে আসতে হবে, এবং পুনরাবৃত্তি শোনা লাগবে। পুনরাবৃত্তি মানে কি? আবার সেটা তুমি যেটা বলছো সেটা আবার শুনছো, এটাকে বলা হয় শব্দের প্রতিধ্বনি। নেক্সট প্রশ্ন, তাপ তরঙ্গ একটি অনুপ্রস্থ তরঙ্গ। এটা কিন্তু খুবই ডিফিকাল্ট প্রশ্ন ছিল। আই থিঙ্ক এটা কেউ সলিউশন পরীক্ষা লিখতে পারছে বলে আই ডোন্ট বিলিভ। কারণ তাপ তরঙ্গ কি বলো তো? হোয়াট ইজ তাপ তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ তো বোঝো, জি, অনুপ্রস্থ তরঙ্গ কি? তরঙ্গ প্রস্থ বরাবর। ওকে,
এ- তাপ তরঙ্গ আসলে কি কাকে বোঝায় বলো তো? এই যে আমরা যে আলো পাই না। আচ্ছা তার আগে বলো, ভূত দেখছো? না। আচ্ছা দেখো নি, তাহলে তো মিস্টেক, অনেক ভুল কাজ করে ফেলছো। অনেক সময় দেখো টিভিতে টিভিতে দেখাই যে রাতের অন্ধকারে ক্যামেরায় লাল 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 কি দেখা যায়, দেখছো কি? জি। অনেক সময় এটা হচ্ছে তোমার কোন কাজে ব্যবহার করে, অন্ধকারে মনে করো চোর আছে, এখন চোর তুমি দেখতে চাচ্ছ, চোখ দিয়ে তো দেখতে পারবে না, কারণ কি? আলো নেই, তুমি দেখতে পাচ্ছ না, তখন তুমি কি করবা? তখন এক ধরনের ক্যামেরা পাওয়া যায় যেগুলোকে আই আর ক্যামেরা, বা মানে আয়ার রশ্মিকে যে ডিটেক্ট করতে পারে, যে তুমি তোমার দেহ কিন্তু কন্টিনিউয়াসলি তাপ উৎপন্ন করছে, তুমি হয়তো বা ফিল করতে পারছো না, কিন্তু তোমার দেহ থেকে সবসময় তাপ বের হচ্ছে। এটাকে বলা হয় মানে যে তোর এই তাপটা তুমি দেখতে পাও না। আমাদের যে আলোটা আছে, এই আলোকে অনেক ভাগে ভাগ করা হয়: মাইক্রোওয়েভ, এক্স রে, গামা রে, দেন আয়ার, অতিবেগুনি রশ্মি। আয়ার মানে কি? আয়ার মানে কি? ইনফ্রারেড। ইনফ্রারেড বাংলা কি? অবলোহিত রশ্মি, মেবি খেয়াল আসছে না। এর ভিতরে এই আয়ার বলে যে রশ্মিটা আছে, এই আলোর একটা পার্ট, এইটা হচ্ছে আমরা চোখে দেখতে পারি না, কিন্তু এই যে আমরা তাপ টাপ যেটাগুলো নির্গত করি, এই তাপটা আসলে আয়ার ফর্মে থাকে, আয়ার রশ্মি আকারে, ঠিক আছে? তুমি কি আছো? জি। তাহলে এই যে আলোটা বের হচ্ছে, এই আলো মানে আয়ার রশ্মি যেটা নির্গত হচ্ছে, এই আয়ার রশ্মিটাই কি আসলে? আলো। তাহলে আলো যেহেতু অনুপ্রস্থ তরঙ্গ, তাপও একটা কি হবে? অনুপ্রস্থ অনুপ্রস্থ তরঙ্গ। সো আয়ার মানে কি? ইনফ্রারেড। তোমার আরো একটা কাজ থাকবে, তুমি তো ঘাটবা যে আলোকে কয়টা ভাগে ভাগ করা হয়। তোমার মনে করে ভাই আলো তো আলো, আলো তো আমরা যেগুলো দেখতে পাই, আলো তো সাতটা: বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, তাই না? কিন্তু আসলে জি। না, আলোকে অনেকগুলো ভাগ ভাগ করা হয় এর কম্পাঙ্কের উপর নির্ভর করে, এবং এগুলো খুবই বড় বিষয়, আস্তে আস্তে পড়বা যে আস্তে আস্তে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। হাবল টেলিস্কোপের নাম শুনছো? হাবল স্পেস টেলিস্কোপ, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, ওই যে মহাবিশ্বের খুবই সুন্দর সুন্দর ছবি দেখায়, দেখবো মাঝে মাঝে। এগুলো কিভাবে তৈরি করে? এগুলো কিন্তু চোখে দেখা যায় না। এইগুলো হচ্ছে যে আলোর তরঙ্গ গুলো চোখে দেখা যায় না, কিন্তু এগুলোকে ক্যামেরার দ্বারা ডিটেক্ট করে ছবি বানায়, এবং দেখা যায় যে আজ থেকে কয়েকশো কোটি বছর আগে মহাবিশ্ব দেখতে কেমন ছিল, মহাবিশ্ব কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে। গ্যালাক্সি ট্যালাক্সি এক জায়গায় ছিল, ছবি দেখে বলে। ঠিক আছে, এগুলো ঘাটাঘাটি করবা, সায়েন্স পড়ছো, ঘাটাঘাটি না করলে হবে? আচ্ছা, কি বলছে? উদ্দীপকের চিত্র 1 অনুসারে কম্পাঙ্ক নির্ণয় করো। পারবা? কম্পাঙ্ক কি বলো? এফ। এফ সমান কি? একটাই সূত্র, ভি ল্যামডা। ভি বাই ল্যামডা, তাই তো? জি। ল্যামডা কত? হ্যাঁ। দেখো, পি থেকে এই পর্যন্ত যে গেলাম, এখানে কয়টা ল্যামডা হলো? একটা। একটা। এরপরে এই জায়গা থেকে আবার একটু গেলে এটা কয়টা ল্যামডা? দুটো। দুটো। এখান থেকে এইটুক তুলে কতটুক হবে? এই টোটাল তো একটুক হাফ। ছিল, টোটাল টোটাল তো নাই, অর্ধেক বাদ, তার মানে এখানে আর অর্ধেক আছে, মানে হাফ আছে, তাহলে মোট কতটুক? ল্যামডা প্লাস ল্যামডা প্লাস ল্যামডা বাই টু, এই সবটুক যোগ করলে কত হওয়ার কথা? 2.5। মানে এই সম্পূর্ণ পথ যোগ করলে এই যে পি থেকে কিউ এর মধ্যবর্তী দূরত্ব পাবো, যেটাকে 10 মিটার বলছিলাম, তাই তো? তাই আমি লিখলাম এই সম্পূর্ণ সমান 10। আচ্ছা, ল্যামডা প্লাস ল্যামডা প্লাস ল্যামডা মানে 2.5 ল্যামডা সমান 10। তাহলে ল্যামডা সমান কত হবে?
10/2.5, 10/2.5 বের করলে কত হয়? 4 হয় মনে হয়। জি এগুলো তো হিসাব করা শিখতে হবে ক্যালকুলেটর বাদেই। আচ্ছা, ওগুলো আস্তে আস্তে শিখো। তাহলে ল্যামডার মান পেয়ে গেলাম 4 মিটার। এখন ভি কত হবে? 332। 332, কিন্তু ওই দিন বায়ুর তাপমাত্রা কত ছিল? বায়ুর, তাহলে কি তুমি 332 লিখলে হবে? এই তো 0°C কথা বলছে। এর সাথে গুণ হবে নাকি 332? না, তুমি বলবা যে ভাই আমি জানি V1 তাপমাত্রা, V1 মানে, সরি ভুল বলছি, এই কমিক্যালি 0°C তাপমাত্রা মানে টি সমান কত? 273 ক্যালভিন। 273 ক্যালভিন আমার বেগ কত? 332 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমার বের করতে হবে 28°C। 28°C মানে কয় ক্যালভিন? 8 7 15, 293 না 95? কত? 305? 301 মনে আছে। 273 আর 28 যোগ করো। ও হ্যাঁ, ভুল হিসেবে করছি। 301, 301 ক্যালভিন। তাহলে মানে কি বের করতে হবে? বেগ বের করতে হবে না? জি তাহলে এটাকে T1 ধরি, এই তাপমাত্রায় বেগ ধরি V1, এটা T2, আমার V2 বের করতে হবে। সূত্র দেখে আসে আমার একটু আগেই, V1 ভাগ V2 সমান স্কোয়ার রুট T1 ভাগ T2। এখন এই সূত্রটা আমি নর্মালি এইভাবে লেখা প্রেফার করি না, আমি একটু উল্টে লেখা প্রেফার করি। কারণ এইভাবে লিখলে তোমার আবার উল্টাইতে হবে না, V2-র মান বের করার, কারণ V2 কি নিচে রয়েছে না। জি এই জন্য আমি চাই জিনিসটা এইভাবে লিখতে, V2 ভাগ V1 সমান স্কোয়ার রুট T2 ভাগ T1। ঠিক আছে? জি তুমি আমার উল্টো না না লাগে। তাহলে V2 সমান কি লিখতে পারি? V1 এমনি গুণ করে দিই, রুট T2 ভাগ রুট T1। এটা তুমি সূত্র আকারে মুখস্থ রাখতে পারো সহজে মান বের করার জন্য। আচ্ছা, V1 এর মান কত? 332। 32। T2-র মান কত? 301। 273, এটা হিসাব করে কত হয়? আমিও করি। তিনশো এক, 273 গুণিত 348, কত এসছে? 348। 0.61 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে এবার তুমি জাস্ট কি করবা, এই ভি এর জায়গায় বসাই দাও 348.61, ল্যামডার জায়গায় বসে দাও 4, হিসাব করলে কত হয় বলে দাও। (87.152 মিটার। দিস ইজ ইউর অ্যান্সার। খুব কঠিন ছিল, আসলে কঠিন ছিল, কি জানি এই প্রশ্ন এখন সলভ করতে পারবা কিনা আমি শিওর না, দেখি কি হয়। বলছে চিত্র 2 অনুসারে এস অবস্থান থেকে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেলে
তার মানে কোন এক জায়গায় শব্দ উৎপন্ন হয়েছে, কোন জায়গায় হয়েছে কোনো জায়গায় ওর উল্লেখ করা নেই, তাই তো? জি ও বলছে এস অবস্থান থেকে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেলে আর অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা যাবে কি না। এখান থেকে প্রতিধ্বনি শুনতে পাইছো, আর থেকে শুনতে পাবা কিনা, এটা মেনলি দেখতে বলছে। এখন প্রথম কথা, আমার শব্দের বেগ দরকার, যেই সূত্রে ফেলে না কেন শব্দের বেগ আমার লাগবে। তার মানে আমার ভি লাগবে। ভি কয় ডিগ্রিতে লাগবে? ঠিক ঠিক তাহলে আমি বের করে নিই। আরেকটাকে দেখলাম ভি টু সমান স্কোয়ার রুট ভি ওয়ান স্কোয়ার রুট টি2 ভাগ টি1। ভি ওয়ান বলতে কত? 332, প্রশ্নে বলা ছিল। টি2 বলতে কত? 273 যোগ 30 মানে 303। টি1 মানে কত? 273, হিসাব করা কত হয়? তিনশো তিন 273 6 মিটার পার সেকেন্ড, এমন কিছু একটা এসছে। জি আচ্ছা, শব্দের বেগ পেয়ে গেলাম। এখন এস অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা গেছে এবং কত সেকেন্ড পর শোনা গেছে। 0.5 তার মানে অবশ্যই আমি বের করতে পারবো যে এস থেকে এই যে প্রতিবন্ধক যেটা বলে বা প্রতিফলক পৃষ্ঠ যেটা বলে, এটা কত দূরে আছে। কারণ দেখো আমার আর এর অবস্থান কিন্তু দেওয়া নাই। আর এর অবস্থা যদি দেওয়া না থাকে আমি প্রতিধ্বনি বের করবো কি করে? প্রতিধ্বনি বের করার সূত্র কি? 2d সমান ভিটি বা এস সমান ভিটি সূত্র আসে। এখন আমার প্রতিধ্বনি শুনতে পাওয়ার শর্ত হচ্ছে 0.1 সেকেন্ড হওয়া লাগবে। এখন আমার ডিস্টেন্সটাও তো জানা লাগবে। ডিস্টেন্স না জানলে কি আমি টি বের করবো কি করে? ডিস্টেন্স আমার লাগবে। এই ডিস্টেন্স লাগার জন্য আমার কি করতে হবে? এই মানে দূরত্বটা বের করার জন্য আমার কি করা লাগবে? আমি যদি এই টোটাল দূরত্ব পেয়ে যাই, এই টোটাল দূরত্ব থেকে 20 মিটার যদি বাদ দিতে পারি, তাহলে কি বাকি দূরত্ব পেয়ে যাবো না? জি তাহলে আমার আগে টোটাল দূরত্ব দরকার। আর টোটাল দূরত্ব বের করার জন্য তথ্য দেওয়া আছে। কি তথ্য? যে এস অবস্থান থেকে এত সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা যায়। তার মানে এই জায়গায় যদি থাকে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাবে, তাই তো? জি জি আচ্ছা, এখন আমার এখানে দেখো মেন এখানে একটা সমস্যা হচ্ছে, শব্দটা কোন জায়গা থেকে তৈরি করছে উই ডোন্ট নো, আমাদের কোনো তথ্য দেওয়া নাই। এটা একটা প্রবলেমেটিক বিষয়। তাহলে আমরা কি করতে পারি? আমরা ধরে নিলাম যে এস থেকে শব্দ উৎপন্ন করছে, যেহেতু আমরা কোনো তথ্য দেওয়া নাই, যে ধরে নিলাম যে এস থেকে শব্দ তৈরি করছে, দেন আমরা শুনতে পাচ্ছি কিনা। কারণ প্রশ্ন অনুযায়ী আমাদের সলভ করার উপায় নাই, কিন্তু পরীক্ষাতে সলভ করতে হবে। তো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এস অবস্থান থেকে তুমি শব্দ তৈরি করছো, করে তুমি শব্দটা শুনতে পাবা কিনা। তাহলে সূত্র কি হবে? 2d, মানে 2d তো লেখা যাবে না, মোট পথ লিখতে হবে। তাহলে ওটা কত লেখা যায়? এখান থেকে এখানে মোট পথ কত? 20 প্লাস ডি এর সাথে 2 গুণ হবে সমান ভিটি। ভি বলতে কত? 349.766 ইন্টু টি কত? 0.5 0.5। তাহলে আমার বেরো করতে হবে কি? মেইনলি ডি বেরো করতে হবে। তাহলে কি করব? 2 গুণ আকারে আছে, ভাগ করে দিই। 349.766 গুণিত 0.5, এখানে ভাগ 2 হবে। 20 সাথে ডি ছিল, 20 প্লাস ডি। এই 20 কি হবে? একটা যোগ আকারে আছে না, জি ওই পাশে বিয়োগ করে দিই একবারে। বের করো এবার মান কত হয়। সাতষট্টি দশমিক, হ্যাঁ, কত এসছে?
68.44 44, এটা হচ্ছে ডি এর মান। ডি এর মান যদি পেয়ে গেলাম, এখন 20 20 মাইনাস করে কিন্তু এটা আসছে, ও এটা একবারে মাইনাস করে দিছি, একবারে খেলা শেষ এই যে এখানে। তাহলে আর অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, এখন আবার আমরা প্যারায় পড়ে যাচ্ছি, শব্দটা তৈরি হচ্ছে কোন জায়গায়, সমস্যাই তো এখানে যে শব্দ তৈরি কোন জায়গায় হচ্ছে আই ডোন্ট নো। আর আমরা প্রশ্নে বলে দিইনি যে কোন জায়গায় শব্দ তৈরি হচ্ছে, বলে দিছে। না তাহলে এখানে তুমি অনেকভাবে কাজ করতে পারো, আমি সবগুলো কেস দেখাচ্ছি যে কি কিভাবে তুমি কাজ করতে পারো। ধরো প্রতিধ্বনি শোনা যাওয়ার অর্থ কি, প্রতিধ্বনি শোনা যাওয়ার অর্থ কি, অবশ্যই শব্দগান 0.1 সেকেন্ড পর শুনতে হবে। তার মানে মিনিমাম, মানে 0.1 সেকেন্ড পরে হলেও হবে, 0.100000001 সেকেন্ড পরে হলেও কি হবে, তুমি প্রতিধ্বনি শুনতে পারবা। তাই আমরা এটাকে ধরে নিতে পারি মিনিমাম কন্ডিশন, যে 0.1 যদি হয় কোনোভাবে, তাহলে তুমি প্রতিধ্বনি শুনতে পাবা। মিনিমাম এই সময় লাগবে, বুঝতে পারছো? জি তাহলে টির মান আমরা পেয়ে গেলাম। এখন টির মান থেকে আমরা ডির মানটা বের করতে যাচ্ছি। টির মান থেকে ডির মানটা কি হবে, এস সমান ভিটি। এস মানে কত জানি না, ভি মানে কত, ভি মানে কত, শব্দের বেগ, শব্দের বেগ কত, 349.766 গুণিত টাইম কত, মিনিমাম সময় কত, 0.1 এটা হিসাব করলে কত হয়, 34.9766 মিটার সম্ভবত, তাই না হয়? জি আচ্ছা, এর অর্থ কি বলতো? শোনা যাবে শোনা যাবে বলে কোনো কথা না, মানে ওই কথা পরে আসি। এর অর্থ হচ্ছে যে তুমি যে জায়গাতে শব্দ তৈরি করছো এবং প্রতিফলকতে ফিরে আসছে, এই মোট পথ যদি মিনিমাম 34 হয়, এই পথ যদি মিনিমাম 34 মিটার হয় বা 34.97 মিটার হয়, তবে তুমি প্রতিধ্বনি শুনতে। পাবো কিন্তু তুমি দেখো, তুমি অলরেডি এই প্রতিফলক পৃষ্ঠ থেকে কত মিটার দূরে আসো, 67 তার মানে তুমি অবশ্যই শুনতে পাবা। তুমি যদি এর এই জায়গা থেকে শব্দ তৈরি করি, তাও সে কতটুকু চলবে, 34 থেকে বেশি চলছে। 34 থেকে বেশি চলা মানে কি, সে তুমি শুনতে পাবে পারবে। আমার কথা কি বুঝতে পারছো? জি তাহলে আমরা মিনিমাম পথটা বের করে নিচ্ছি, যে মিনিমাম যদি এই পথ হয় তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে। অবশ্যই এটা শুধু যাওয়ার পথ না, অবশ্যই শুধু এটা আসার পথ না, এটা কি মোট পথটা যদি 34 হয় বা তার বেশি হয়, তবে প্রতিধ্বনি শুনতে পাবে। কিন্তু এর যদি কম হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না না। কথা বোঝা গেছে? এখানে আমি এখানে প্রশ্ন এমন করতে পারি, তাপমাত্রার কি পরিবর্তন করলে প্রতিধ্বনি শোনা যাবে না? তাপমাত্রার কি পরিবর্তন করলে প্রতিধ্বনি শোনা যাবে না, প্রশ্ন বলতে পারি আমি। কারণ তাপমাত্রা বাড়ালে কি হয়, আমার কিন্তু অ্যান্সার এখানে শেষ, যে প্রতিধ্বনি শুনতে পাবে। প্রতিধ্বনি শোনা যাবে কিনা এর অ্যান্সার কি, প্রতিধ্বনি শুনতে পারবে, খেলা শেষ। কিন্তু আমি এখন যেটা বলছি, তাপমাত্রা প্রশ্ন এক্সট্রা বাড়াইতে পারে অনেক সময়, যে তাপমাত্রা যদি বাড়াই বা কমাই তাহলে কি প্রতিধ্বনি শোনা যাবে, এমন প্রশ্ন করতে পারে। সো আমার এখানে প্রশ্ন, তাপমাত্রা বাড়াইলে কি হয়, এনার্জি বাড়ে। জি এনার্জি বাড়ার অর্থ কি, ভাইব্রেশন বাড়ে, মানে কম্পন বাড়ে। জি কম্পন বাড়ার অর্থ কি, বেগ বাড়ে। জি বেগ বাড়ার অর্থ কি, শব্দ ফাস্ট যাবে। জি
শব্দ ফাস্ট গেলে টাইম কি লাগবে? কম। আর টাইম কম লাগার অর্থ কি? প্রতিধ্বনি শোনার সম্ভাবনা কি হবে? প্রতিধ্বনি শোনার সম্ভাবনা কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। কমবে। কিরম? দেখো, শব্দকান যদি এখান থেকে ফাস্ট ফিরে আসে, মানে 0.1 সেকেন্ডের আগে ফিরে আসে, তুমি কি শব্দ শুনতে পারবা? আচ্ছা। তো না। টাইম যদি কম লাগে তার মানে তোমার শব্দ শোনার সম্ভাবনা কমে যাবে। সো যদি কোনো সময় বলে যে একজন লোক প্রতিধ্বনি শুনতে পাচ্ছে, তোমাকে বললো তাপমাত্রার কি পরিবর্তন, মানে তাপমাত্রা বাড়াইলে বা তাপমাত্রা কমাইলে কি করলে প্রতিধ্বনি শুনতে পাবে, তখন তুমি কি বলবা? বা শুনতে পাবে না, সরি। একটা লোক প্রতিধ্বনি শুনতে পাচ্ছে, এখন তুমি কি করলে সে হচ্ছে প্রতিধ্বনি শুনতে পারবে না? শব্দ বেগ বাড়িয়েছে। দুটা কাজ করতে পারো। যে নর্মালি তুমি প্রতিধ্বনি শুনতে পাচ্ছ, এখন তোমার কাছে দুইটা কাজ আছে। এক, তুমি টাইমের মান কি, তুমি এখন চাচ্ছ প্রতিধ্বনি শুনবা না, তোমার ইচ্ছা প্রতিধ্বনি শুনবো শুনবো না। তাহলে তুমি কি কি করতে পারো? এক, তুমি টাইম কমাই দিবা, যে তুমি সময় 0.1-এর নিচে নিয়ে চলে আসবা। আর একটা কি কাজ করতে পারো কি, তুমি তোমার ডিস্টেন্স মানে ডি এর মান যদি কমাই নিয়ে আসো, মনে করো তুমি এই জায়গায় দাঁড়িয়ে আসো, থাকলে তুমি শব্দ শুনতে পাচ্ছ প্রতিধ্বনি, এখন তুমি যদি এর কাছাকাছি চলে আসো তাহলে কি এর প্রতিধ্বনি শুনতে পারবা? না। তুমি খুব কাছে চলে আসো তাহলে কি হবে? এখানে যাবে, ফুট ফুট করে চলে আসবে, মানে 0.1 সেকেন্ডের আগে চলে আসবে, তাহলে তুমি শুনতে পাচ্ছ না। তোমার কাছে দুইটা পদক্ষেপ থাকবে। এক, তোমার টাইম কমানো, আর টাইম তুমি দুইভাবে কমাইতে পারো। এক, তুমি হচ্ছে তোমার ডিস্টেন্স কমাই দিবা, এক তুমি তোমার ডি এর মান কমাই দিবা, আর একটা তুমি টি এর মান বাড়াই দিতে পারো। হয় তুমি ডি কমাবা, নাহলে তাপমাত্রা বাড়াবা, দূরত্ব কমাবা, নাহলে তাপমাত্রা বাড়াবা। আমার কথা বুঝে আসছে? জি। উল্টোটাও সত্য। এমন হতে পারে তুমি প্রতিধ্বনি শুনতে পাচ্ছ না, প্রতিধ্বনি শুনতে পাচ্ছ না, এখন তুমি চাচ্ছ না প্রতিধ্বনি কি করতে পারো, শুনতে চাও, তাহলে তুমি কি কি করতে পারো? তোমার দূরে যেতে হবে, তোমার ডিস্টেন্স কি করতে হবে, বাড়াইতে হবে। যদি তুমি অনেক দূরে গেছো তাহলে শব্দ আসতে সময় লাগবে, 0.1 বেশি লেগে যাবে, তুমি শুনে ফেল দিবা। আর একটা কাজ কি করতে পারো, তাপমাত্রা মান কমাই দেবে, যে শব্দ স্লোলি যাবে, স্লোলি আসবে, তাহলে তাপমাত্রা কমালি টেম্পারেচার বেড়ে যাবে, সরি, তাপমাত্রা কমালি টি এর মান বেড়ে যাবে। কথা বুঝে আসছে? জি। এইগুলো খুবই সুন্দর করে, আমি জানি তুমি নোট করবে না, তারপর আমি বলে দিচ্ছি নোট করবা। এগুলো এগুলো কিন্তু তোমার বইয়ে লেখা নাই, তোমার কোনো বইয়ে পাবা না। সো তোমার এগুলো খুবই সুন্দর করে মাথায় রাখতে হবে, সৃজনশীল প্রশ্ন সলভ করার সময় অনেক হেল্প করবে। জি। ওকে, সো আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।